ইসরায়েলের আশদোদ ঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহ ড্রোন হামলা। এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় সেনা মোতায়েন দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল বলছে পুতিন। সর্বশেষ জানিয়ে দিব তদন্ত উঠে এলো ভারতের সাবেক প্রধানের হেলিকপ্টার দুর্ঘটনার কারণ। ইসরায়েলের আশদোদ ঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আশদোদ ঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটি জানায় আশদোদ বিমান ঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে আকাশ থেকে আক্রমণ চালানো হয়েছে। একই দিন আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তারা তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে আক্রমণ চালিয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে দক্ষিণ লিবাননের আল সামিরা শহরে ইসরায়েলি হামলায় লিবাননের এক সেনা নিহত হয়েছেন এবং 18 জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এই হামলা একটি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে লেবানন। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে লেবানন ইসরায়েল সীমান্তে সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে। এটা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আসাদের পতনের পর সিরিয়ার সেনা মোতায়েন দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। সিরিয়া বিরোধী বাহিনী মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে রাজধানী সহ সিরিয়ার প্রধান শহরগুলো দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। এই বাহিনীর নেতৃত্বে ছিল হায়াত তেহরির আল শাম বা এইচটিএস। সিরিয়ায় ইসলামী টেস্টের যে সংশ্লিষ্ট অংশ আছে তারা সম্ভাব্য ক্ষমতার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করছে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে। এমন অবস্থায় ইসলামী টেস্ট গ্রুপের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার বাহিনীর সংখ্যা দ্বিগুণেরও বেশি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নাটকীয়ভাবে সেনার সদস্য বৃদ্ধির বিষয়টি পেন্টাগন স্বীকার করেছে। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বলেছিল সিরিয়ায় তাদের প্রায় 900 সেনা রয়েছে, কিন্তু পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রিক রাইটার স্বীকার করেছেন সেখানে এখন প্রায় 2000 সৈন্য রয়েছে। 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরিপ্রেক্ষিতে পেন্টাগনকে সিরিয়ার মার্কিন উপস্থিতি সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সেনার সদস্য বৃদ্ধির বিষয়টি তারা প্রকাশ করেনি এবং পরবর্তীতে 900 সেনার কথা এতদিনে জানিয়ে এসেছে। পেন্টাগন প্রেস কনফারেন্স রাইডার বলেছেন অতিরিক্ত বাহিনী সিরিয়ায় কয়েক মাস ধরে অবস্থান করছে। রাইডার বলেছে তিনি কেবলমাত্র নতুন সেনা বৃদ্ধি সম্পর্কে জেনেছেন এবং এই বৃদ্ধি আসাদকে ক্ষমতাচ্যুত করা বা আইএস এর বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধির সাথে সম্পর্কিত নয়। রাইডার কূটনৈতিক বিবেচনা এবং সংবেদনশীলতার উপর গোপনীয়তার জন্য দায়ী করেছেন, তবে তারও সুনির্দিষ্ট তথ্য দিতে অস্বীকার করেছেন। সিরিয়ায় মার্কিন বাহিনী চলমান পরিস্থিতি এবং তাদের একটি সুনির্দিষ্ট স্তরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে আমেরিকা এবং সিরিয়ার প্রতিবেশী তুরস্ক এবং ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন তিনি মার্কিন বাহিনীকে সিরিয়ায় আরও জড়িত হওয়া সমর্থন করেন না। আরও আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল বলছে পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে আরও আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালো প্রস্তুত ছিল। বৃহস্পতিবার বছর শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। ইউক্রেনের কাছ থেকে 2014 সালে ক্রিমিয়া দখল করে রুশ সেনারা। এরপর থেকে রুশপন্থী শক্তি পূর্ব ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে। এর প্রায় 8 বছর পর পুতিন কিয়েভ দখলের চেষ্টা করেন। 4 ঘন্টার সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়া ইস্যুতে নেতা বাশার আল আসাদকে নিয়েও কথা বলেছেন। এছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আবারও আগ্রাসী মন্তব্যের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। রেজাল্ট অব দ্য ইয়ার ইউথ ভ্লাদিমির পুতিন নামের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন রুশ ফেডারেশনের মানচিত্র সহ একটি বড় নীল পর্দার সামনে হাজির হন, যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ড যুক্ত করা ছিল। পুতিন সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন, তবে এসব প্রশ্ন নিয়মিত প্রবেশ করা হয়। বিবিসি রাশিয়ার সম্পাদক ডেভিনসোরেন্স পুতিনকে প্রশ্ন করেন 25 বছর আগে পুতিনের পূর্বসূরি রিসন ওয়েতসিন যে অবস্থায় রাশিয়াকে রেখেছিলেন তার চেয়ে বেশি এখন আরও ভালো অবস্থানে আছে বলে তিনি মনে করছেন কিনা। পুতিন এর জবাবে বলেন রাশিয়া তার সার্বভৌমত্ব ফিরিয়ে পেয়েছে। পুতিন বলেছে এর আগে রাশিয়ার সঙ্গে যা ঘটেছিল আমরা আমাদের সার্বভৌমত্ব খোয়াতে বসেছিলাম।
সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, এটা ক্রেমলিনের জন্য কোনো পরাজয় নয়। রাশিয়া বাশারের সরকারকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে। পুতিন সিরিয়ায় রাশিয়ার পরাজয়ের কথা স্বীকার না করলেও সেখানকার পরিস্থিতি জটিল মনে করেছিলেন। পুতিন বলেন, সিরিয়ার বাস্তুচ্যুত নেতার সঙ্গে তিনি এখনো কথা বলেননি। বাশার বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে সিরিয়া থেকে পালিয়ে বর্তমানে মস্কোয় আশ্রয় নিয়েছিলেন। পুতিন বলেন, তিনি শীঘ্রই বাশারের সঙ্গে কথা বলবেন। পুতিন আরও বলেছেন, তিনি সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে যেখানে দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাখার বিষয়ে আলোচনা করছেন। মস্কো এই ঘাঁটি দুটির মানবিক উদ্দেশ্য ব্যবহার করার কথা বিবেচনা করার কথাও বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পুতিন বলেন, 4 বছর ধরে তার কথা বলেননি, তবে ট্রাম্প চাইলে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ট্রাম্পের তুলনায় পুতিন দুর্বল অবস্থানে আছেন এমন তুলনা প্রসঙ্গে পুতিন যুক্তরাষ্ট্রের হাস্যিক মার্ক টোনের উদ্ধৃতি করে বলেছেন, আমরা মৃত্যুর গুজব অনেক অতিরঞ্জিত। তার একথায় সম্মেলনকে হাসি ছড়িয়ে পড়ে। চীন প্রসঙ্গে পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে পূর্ব অঞ্চলের প্রতিবেশী সম্পর্ক স্মরণকালের সবথেকে ভালো অবস্থানে রয়েছে। এই দেশ বিশ্বমঞ্চে বিভিন্ন কাজে সমন্বয় করছে। পুতিন বলেছেন, গত 1 দশকে আমাদের সম্পৃক্তর স্তর এবং গুণমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইতিহাস জুড়ে কখনো বিদ্যমান ছিল না। সংবাদ সম্মেলনে বড় অংশ জুড়ে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। সেখানে পুতিন বলেছেন, যুদ্ধের সমাপ্তি টানতে তিনি সমঝোতার জন্য প্রস্তুত, তবে কি ধরনের আপোষ বা সমঝোতা হতে পারে তা স্পষ্ট নয়। প্রতিদিনই ইউক্রেনে রুশ সেনারা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন পুতিন। এ সময় নিজ দেশের সেনাদের নায়ক বলে মন্তব্য করেছেন তিনি। এক পর্যায়ে পুতিন তার পিছনে 2টি পতাকা ধরা হয়। তিনি বলেছেন, এই পতাকা তুরস্কে যুদ্ধরত সেনাদের স্বাক্ষর করা। তিনি বলেছেন, এসব সেনা তাদের মাতৃভূমির জন্য লড়াই করছেন। ইউক্রেনের নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন এলাকায় রাশিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে কথা বলেছেন পুতিন। তিনি বলেন, লুকাশেঙ্কো অঞ্চলে 2014 সালের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। রাশিয়া গত নভেম্বরে পারমাণবিক নীতিমালা যে পরিবর্তন এনেছে তা পশ্চিমাদের কোনো বার্তা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, এর জবাব পশ্চিমাদের কাছেই চাইতে হবে। পুতিন নীতিমালা অনুযায়ী কোনো পারমাণবিক শক্তিধর সমর্থন পাওয়া কোনো দেশের উপর রাশিয়া চাইলে পারমাণবিক আক্রমণ চালাতে পারবে। পুতিন রাশিয়ার নতুন মধ্যপ্রাচ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারিশিনের সক্ষমতার উপরও জোর দিয়েছেন, যেটি নভেম্বরে ইউক্রেনে হামলায় ব্যবহৃত হয়েছিল। তদন্ত উঠে এলো ভারতের সাবেক সেনা প্রধানের হেলিকপ্টার দুর্ঘটনার কারণ। হেলিকপ্টার দুর্ঘটনায় 2021 সালে ভারতের সাবেক সেনা প্রধান ও প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন জওয়ান নিহত হন। তার এই ঘটনার বিষয়ে লোকসভায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রতিরক্ষা বিভাগের কমিটি। এতে দুর্ঘটনার কারণ তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। 2021 সালের 8 ডিসেম্বর MI-17V5 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাবেক সেনা প্রধান ও তার স্ত্রী সহ 12 জন নিহত হন। তামিলনাড়ুর কুন্নুর জেলার দুর্ঘটনায় পড়েছেন তারা। পাইলটদের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। প্রতিরক্ষা বিষয়ক জাস্টিং কমিটির প্রতিবেদনে 34টি বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 16টি দুর্ঘটনার কারণ হিসেবে মানুষের ভুলকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অন্যতম সাবেক সেনা প্রধানের MI-17V5 হেলিকপ্টার দুর্ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো যান্ত্রিক গোলযোগ বা অন্তর্ঘাত নয়, পাইলটদের ভুলের কারণে দেশটির প্রথম সেনা প্রধান নিহত হয়েছিল। তদন্ত কর্মকর্তারা বিমানের ডেড রোডের আর কেপি ভয়েস রেকর্ডের তথ্য বিশ্লেষণ করেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণ হলো HM আবহাওয়া অবনতি, যার ফলে হেলিকপ্টারটি মেঘের ভিতরে চলে যায়। এজন্য পরিস্থিতির খুবই নাজুক বলে মনে করছেন পাইলটরা। তাদের এমপিসেল ডিভাইসেশন অর্থাৎ বিভ্রান্তি সৃষ্টি হওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল বিমানটি। উল্লেখ্য, 2021 সালের 8 ডিসেম্বর ওয়াশিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সাবেক সেনাপ্রধান। সুলেলের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে এটি 11টা 55 উড্ডয়ন করে। এরপর গন্তব্য থেকে মাত্র 10 কিলোমিটার আগে এটি বিধ্বস্ত হয়। এতে বিমানের একমাত্র গ্রুপ ক্যাপ্টেন দিদ্রুপ সিং বেঁচে যান।